কারের মধ্যে বসে বাণী ফোনে কথা বলছিল আর তার বাবা সুদর্শন গাড়িটি চালাচ্ছিল। এ কি কথা বলছো বিমলা? আমার বাবার সাথে গাড়িতে করে আমি আমার বিয়ের কার্ড দিতে আসছিলাম তোমার কাছে, আর তুমি বলছো এখন তুমি নেই। তাহলে আমি ফিরে যাচ্ছি, টেক কেয়ার বলে ফোনটা রেখে দেয় বাণী। ওদিকে গাড়ি চালাতে চালাতে সুদর্শন, কি হয়েছে মা? বিমলা নেই নাকি? না বাবা, রাহুল মনে হয় ব্যাঙ্গালোরে ভালো একটা চাকরি পেয়েছে, তারা সেখানেই চলে গেছে। তাহলে কি আমরা বাড়ি ফিরে যাই? এমনিতেও আমরা বাবা এত দূর এসেছি, বিমলার বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, সেই মন্দিরটা নাকি খুব প্রসিদ্ধ। চলো দর্শন করে আসি আর নিজের বিয়ের কার্ডটা ওনার পায়ে ঠেকিয়ে আসি। নিশ্চয় মা, তোর কোনো কথাকে কি আমি না করেছি? চল আমরা যাই। তবে আমি রাস্তা জানি না, তুই যদি রাস্তাটা একটু বলে দিস তাহলে ভালো হয়। নিশ্চয়ই বাবা। এভাবে বলাতে সুদর্শন ভীষণ খুশি হন। তারপর বাণী রাস্তা বলতে লাগে আর সুদর্শন সেদিকেই গাড়ি চালাতে লাগে। 10 মিনিটের মধ্যেই গাড়িটি গিয়ে ঠিক শিব ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়ায়। চলো বাবা আমরা ভেতরে যাই, বাণী এভাবে বলে। তারপর সুদর্শন আর বাণী দুজনেই মন্দিরের ভেতরে যায়। মহাদেবের শিবলিঙ্গ দেখে তারা হাত জোর করে প্রণাম করে। তারপর নিজেদের বিয়ের কার্ডটি তারা শিবলিঙ্গর কাছে রেখে দেয়। হে মহাদেব, তুমি কৃপা করো, মেয়েটার বিয়ে যেন ভালোভাবে হয়ে যায়। প্রার্থনার পরে তারা মন্দিরের এক কোণায় গিয়ে বসে পড়ে। ততক্ষণে হরিশ পায়েস প্রসাদ নিয়ে তাদের কাছে আসে। দাদু ও দিদি, আজ আমার জন্মদিন, তোমরা এই পায়েসটাকে গ্রহণ করো, তারপর আমাকে আশীর্বাদ দাও। এভাবে বলাতে সুদর্শন আর বাণী দুজনেই হাতে পায়েস নিয়ে নেয়। হ্যাপি বার্থডে হরিশ। হ্যাপি বার্থডে হরিশ, সুখে থাকো। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ দিদি। এ কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। সুদর্শন আর বাণীও আনন্দ সহকারে সেই পায়েসটি খেতে লাগে। হঠাৎ করে বাণীর নিজের বাল্যকালের বান্ধবী অনামিকার হাতের বানানো পায়েসের কথা মনে পড়ে যায়। বাবা, এই পায়েসটা খেয়ে আমার বান্ধবী অনামিকার কথা মনে পড়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সে এখানেই কোথাও আশেপাশে থাকে। এ কথা বলে বাণী আশেপাশে দেখছিলই হঠাৎ করে হরিশকে দেখতে পায়। হরিশ, ও বাবু হরিশ, এদিকে আয় তো। এভাবে বাণী হরিশকে ডাক দেয়। হরিশ তার ডাক শুনে বাণীর কাছে আসে। হরিশ, এই পায়েসটা কে তৈরি করেছে? আমার মা তৈরি করেছে দিদি। তাই বুঝি? তাহলে তোমার মা কোথায়? মন্দিরের বাইরে আছে দিদি, তুমি বাইরে এলে আমি তোমাকে নিয়ে যাব। একথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। তার পিছু পিছু বাণী আর সুদর্শনও যায়। দেখে মন্দিরের বাইরে অনামিকা দাঁড়িয়ে আছে। অনামিকা হরিশের সাথে কথা বলে, কিন্তু বাণীকে দেখেই সে চিনে ফেলে। বাণী, তুই এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনামিকা, কতদিন পরে, তুই কেমন আছিস? কোথায় থাকিস তুই? ভালো আছি বাণী, বিয়ে হয়েছে, এটা আমার ছেলে। আমার স্বামী মজদুরের কাজ করে, এখানেই পাশেই আমি থাকি। চল না। কারে গিয়ে বস, তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে না না, হেঁটে যাওয়াটাই আমাদের ভালো হবে। অনামিকার কথাতে বাণী রাজি হয়ে যায়। হরিশ আর সুদর্শন কারে চেপে আসতে লাগে। 10 মিনিটের মধ্যেই অনামিকা যেখানে থাকত, মাটির বাড়ির শ্বশুর বাড়িতে, সেখানে এসে তারা পৌঁছে যায়। কাঠের চেয়ার দেয় তাদেরকে বসতে। বাণী আর সুদর্শন গিয়ে বসে। সারদা, প্রসাদ, রমেশ তিনজনেই ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। অনামিকা নিজের পরিবারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তাদেরকে দেখে সবাই নমস্কার জানায়। সুদর্শন আর বাণীও পরিবর্তে নমস্কার করে। তারপর সকলেই কিছুক্ষণ গল্পগুজব করে। বাণীর বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাদেরকে আসতেই হবে। আপনারা না এলে আমার মনে খুব কষ্ট হবে। আগে আপনাদের ইচ্ছে। আসবে না বললেই আমি শুনবো? সেটা হয় নাকি বাবা? কি অনামিকা, সবাইকে নিয়ে আসবি তো? না হলে আমি কিন্তু বিয়ে করব না, আসতেই হবে। নিশ্চয় আসবো বাণী, তুই আমাদের বাড়ি এসেছিস, এসে নেমন্তন্ন করে গেলি, আমি কি না এসে থাকতে পারি? অনামিকা, আমার বিয়েতে কিন্তু এই পায়েসটা তোকে বানাতে হবে। যারাই আসবে তাদেরকে খাওয়াবো, দেখবি তারা তোর কত প্রশংসা করবে। ঠিক বলেছি না বাবা? মা, আমাদের এত বড় মিষ্টির ব্যবসা, আমরা বিভিন্ন রকমের মিষ্টি খাওয়াবো। সেসব মিষ্টির সামনে কি লোকেরা এই পায়েসটা খাবে? তুই বল মা। কথাটা শুনে অনামিকার ভীষণ মনে কষ্ট হয়। সুদর্শন ব্যাপারটা বুঝে যায়। দেখো অনামিকা, আমাকে ভুল বুঝবে না। এই পায়েসটা সবাইকে ওখানে খাইয়ে অপমান করাবার কি প্রয়োজন?
তাই আমি তোমাকে না বলে দিলাম। আমার কিন্তু তোমাকে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না। আমার একটুও খারাপ লাগেনি। আপনি এত বড় মানুষ, তার উপরে সেখানে বাণীর বিয়ের কথা। আপনার নিজেরই একটা এত বড় মিষ্টির ব্যবসা আছে। একদম ভালো লাগবে না আমি যদি সেখানে গিয়ে পায়েস খাওয়াই। বাবা, তুমি আমার কথাটায় রাজি হও। এভাবে তুমি আমাকে না বলতে পারো না। যখন মেয়ে বাণী এত করে নিজের বাবাকে অনুরোধ করে, বাবা আর না বলতে পারেন না। তা দেখে বাণী ভীষণ আনন্দিত হয়। তাহলে এবার আমরা উঠি মা। এভাবে বলে সুদর্শন আর বাণী কারে বসে সেখান থেকে রওনা দেয়। 2 দিন কেটে যায়। তারপর তৃতীয় দিন। সেদিন ছিল বাণীর বিয়ের দিন। গরিব বৌমা অনামিকা পায়েস বানিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যায়। সেখানে আরও অন্য মিষ্টির সঙ্গে সেই পায়েসটা গিয়ে সে রেখে দেয়। বিয়েবাড়িতে যারাই আসে তাদের সকলকে সেই পায়েস খাওয়ানো হয়। সেই পায়েসটি খেয়ে সকলেই সেই পায়েসের খুব প্রশংসা করে। তা দেখে সুদর্শন ভীষণ রেগে যায়। এখানে এত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও ওই গরিব বৌমা অনামিকা যে পায়েসটা সঙ্গে করে এনেছে সেটারই সবাই প্রশংসা করছে। যদি কেউ এখন তাকে গিয়ে বলে এই পায়েসটা বসে বসে তুমি বিক্রি করো, তাহলে তো আমাকে আমার মিষ্টির ব্যবসা বন্ধ করতে হবে। এভাবে আমি অনামিকাকে কিছুতেই আগে বাড়তে দিতে পারি না। একথা ভেবে অনামিকার বানানো পায়েসের কাছে সুদর্শন যায়। সে একটা আরশোলা তুলে সে পায়েসের মধ্যে ফেলে দেয়। এইটা নিয়ে সে অনামিকাকে বকাবকিও করে। অনামিকা খুব কান্নাকাটি করে। তারপর সে রেগে মেগে বলে, এরকমটা করে তুমি আমার আর আমার মেয়েকে বদনাম করতে চাও? ছিছি, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আর জীবনে কখনো আমাকে নিজের মুখ দেখাবে না। অনামিকা, আমি কখনো ভাবিনি তুই আমার বিয়েতে এরকম করবি। ছি, তাই তো আমার বাবা সব সময় বলেন, গরিবদেরকে সব সময় নিজের বাড়ি থেকে বাইরেই রাখতে হয়, না হলে তারা আমাদেরকে বেঘর করে দেয়। আর সেটা তুই সত্যি করে দিলি। এক্ষুনি বেরিয়ে যা। একথা বলে রেগে মেগে বাণী সেখান থেকে চলে যায়। অনামিকা কাঁদতে কাঁদতে নিজের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে। বৌমা, দুঃখ পেও না, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। কেন মা, আপনার কি দোষ এখানে? কি ভুল করেছেন? আমি নিজের চোখে দেখেছিলাম বাণীর বাবাকে আরশোলাটা তুলে পায়েসের মধ্যে দিতে। একথা শুনে সকলেই শারদাকে আশ্চর্য হয়ে দেখতে লাগে। শারদা খুব ঘাবড়ে যায়। শারদা, যখন তুমি নিজের চোখে এই কাণ্ডটা হতে দেখলে, তাহলে তুমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কেন? কিছু বললে না কেন? আমরা গরিব মানুষ, আমাদের এই কথাটা কে শুনতো বলতো? যদি উল্টে তারা আমাদের উপরে মারধর করতো তাহলে? শারদার এই কথাটা শোনার পরে সকলেরই মনে হয় শারদা ঠিক কথাই বলছে। বৌমা, এখানে তোমাকে একটা কথা বুঝতে হবে। কি কথা বুঝতে হবে মা? সুদর্শন বাবু যখন জেনে শুনে তোমার পায়েসে আরশোলাটা দিলেন, তার মানে ওনার মিষ্টিগুলোর থেকে তোমার পায়েসটা বেশি সুস্বাদু। হ্যাঁ অনামিকা, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। ওখানে বিভিন্ন রকমের মিষ্টি রাখা ছিল, তার মধ্যে তোমার পায়েসটাই সবথেকে সুস্বাদু ছিল। আর বড় কথা, সেখানে যারা এসেছিল তারা তোমার পায়েসটা খেয়ে সবথেকে বেশি প্রশংসা করেছে। নিজে এত বড় মিষ্টির ব্যবসার মালিক, সেখানে কত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও সবাই তোমার বানানো পায়েসটাই খাচ্ছিল। ব্যাপারটা সুদর্শন বাবু হজম করতে পারেননি। হ্যাঁ অনামিকা, তুমি একটা দোকান খোলো আর সেখানে পায়েস বিক্রি করা শুরু করো। তারপর যা হবে আমরা সেটা দেখে নেব। হ্যাঁ অনামিকা, রমেশ ঠিক কথাই বলছে। তারপর যা হবে দেখা যাবে। তোমার বানানো পায়েসের স্বাদ খুবই ভালো, খদ্দেরদের বেশ পছন্দ হবে। এভাবে বাড়ির সকলেই অনামিকাকে খুব প্রোৎসাহন দেয়। বাড়ির সকল সদস্যর কাছে প্রোৎসাহন পেয়ে অনামিকা নিজস্ব একটা ছোট্ট পায়েসের দোকান খোলে। সেখানে বিক্রিও খুব ভালো হয়, খদ্দেরদের ভিড় লেগে যায়। এভাবেই দিন কাটে। আস্তে আস্তে করে অনামিকার পায়েসের খুব বিক্রি বাড়ে আর তার খুব সুনামও হতে শুরু হয়। আর ওদিকে সুদর্শনের বিক্রি বাটা একদম কমে যায়। আমার এদিকে বিক্রি বাটা কমের পেছনে ওই গরিব বৌমার বানানো পায়েসই একটা কারণ। ছি, ওই গরিব বৌমা আমাকে হারিয়ে দেবে? কখনো না। এভাবে বলে সুদর্শন অনামিকার পায়েসের ব্যবসাটাকে নষ্ট করে দেওয়ার কথা ভাবতে লাগে। তারপর হঠাৎ করে একবার আমি নষ্ট করার চেষ্টা করলাম, তারপর সে এখান পর্যন্ত এসে পৌঁছে গেল। আবার যদি আমি তাকে নষ্ট করার কথা ভাবি,
তাহলে আমি জানি না সে কোথায় গিয়ে পৌঁছবে। অনামিকার হাতে মিষ্টির দোকানের সব ভার দিয়ে আমি আমেরিকা চলে যেতে চাই। সুদর্শন এ কথা ভাবে। তারপর 15 মিনিটের মধ্যে দোকানের সব কাগজপত্র নিয়ে সে অনামিকার বাড়িতে যায়। অনামিকা, আমাকে ক্ষমা করো মা। আমি সেদিন জেনে শুনে তোমার মিষ্টি নষ্ট করেছিলাম, তাই পশ্চাতাপ করার জন্য আজ আমি এসেছি। আমার দোকানের সব ভার আজ থেকে তুমি নাও মা। এটা কি করে হতে পারে? আমি কিছুই শুনবো না। আজ থেকে তোমাকে আমার দোকানের সব ভার নিতে হবে। তুমি সুখে শান্তিতে থাকলে তবে গিয়ে আমি শান্তি পাবো। এ কথা বলে সুদর্শন বাবু সেখান থেকে চলে যায়। তার কথা শুনে অনামিকার পুরো পরিবার খুব আনন্দিত হয়। সেদিন থেকে অনামিকা সুদর্শন বাবুর পুরো ব্যবসাটা নিজের কাঁধে তুলে নেয় আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। নমস্কার। রমেশ গায়ে গেঞ্জি পরে হাতে নিজের ফাটা শার্টটি নিয়ে হলে আসে এবং চিৎকার করে বলে, মা, অনামিকা, দুজনে এদিকে এসো। চিৎকার করে বলে। ওদিকে রান্নাঘরে সারদা রান্না করছিল আর বৌমা অনামিকা হাত পাখা নিয়ে তাকে হাওয়া করছিল। হ্যাঁ গো বৌমা, কিছু করেছো নাকি যে সে চিৎকার করছে? আমি তো কিছুই করিনি মা, আপনি যা বলেন তাই তো আমি করি। আপনি পাশে দাঁড়ান তবেই করি। সে তো ঠিক বৌমা, তাহলে ছেলে এভাবে চিৎকার করে কেন ডাকছে? সেটা তো হলে যাওয়ার পরে জানতে পারবো। ঠিক আছে, চলো। শাশুড়ি বৌমা এভাবে চর্চা করে। তারপর রমেশ হলে ছিল তার কাছে যায়। রমেশ নিজের ছেঁড়া জামাটি দেখিয়ে, অনামিকা, এটা কি? তুমি জানো না নাকি গো, এটা তো তোমার শার্ট যেটা তুমি পরো। হ্যাঁ রে বাবা, এটা তোরই শার্ট, তুই এটা পরিস, প্রতিবেশীর শার্ট নয় এটা। আরে মা, আমি জানি যে এটাকে শার্ট বলে, আর এটা ওই শার্ট যেটা আমি প্রায় দিন পরে থাকি। সে প্রশ্ন আমি তোমাদেরকে করছি না, জিজ্ঞেস করছি এটা ছিঁড়ল কি করে। একথা সে জিজ্ঞাসা করছিলই ততক্ষণে প্রসাদ একটি ছেঁড়া ধুতি নিয়ে হলে আসে। সারদা, আমি তোমার সাথে কি অন্যায় করেছি? কেন এত রেগে আছো? যা রোজগার করি সব তো এনে আমি তোমার হাতেই দিই, বলো। ওগো, এই কাণ্ড তো আমি করিনি। আমি তোমার উপরে রাগই বা কেন করব? তুমি তো আমার সব কথাই শোনো। এটা নিশ্চয় বৌমা করেছে। বৌমা, ছেলের শার্ট ছিঁড়ে দিলে, শ্বশুরমশাইয়ের ধুতি ছিঁড়ে দিলে। আমার পাথরের ওপরে জামা কাপড় কাচার অভ্যেস আছে তো, হয়তো তাই হয়ে গেছে। তাহলে কি তোমার শাড়িরও সেই একই অবস্থা? শারদার এভাবে প্রশ্ন করাতে অনামিকা মাথা হেট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাথরের উপরে জামা কাপড় কাচার কি প্রয়োজন? বাড়িতে ওয়াশিং মেশিন আছে তো, কেন কাজ করছে না নাকি? তা তো আমি জানি না গো, শাশুড়ি মা আমায় বলেন পাথরের ওপরে জামা কাচতে, তাই আমি জামা কাপড় সেখানে নিয়ে গিয়ে কাচি। তোমার কি হয়েছে সারদা? তোমার কিপটে কাকের প্রভাব পড়েছে নাকি তোমার ওপরে? তোমরা দুজনে 1 মিনিট অপেক্ষা করো। একথা বলে শারদা রান্নাঘরে চলে যায়। তারপর তিনজনে অপেক্ষা করতে লাগে কি এমন শারদা কি দেখাতে যাচ্ছে। কিছুক্ষণ পরে শারদা কারেন্ট বিল নিয়ে সেখানে এসে হাজির হয়। কারেন্ট বিল দেখা মাত্রই প্রসাদের চোখ বড় বড় হয়ে ওঠে। মাথা ঘুরতে লেগেছে নাকি গো? এটা তো মামুলি নয়। এবার তুমিই বলো, বৌমাকে অমনটা বলে আমি কি কোনো ভুল করেছি নাকি? শারদার কথা শোনার পরে প্রসাদ আর রমেশ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় আধা ঘন্টা পরে প্রসাদ আর রমেশ অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে আসে। রমেশ জল খেতে যায়। অনামিকা, জলটা ঠান্ডা নেই কেন? আগে এই রিসেন্ট কারেন্ট বিলটা দেখে নাও, তারপর জল নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে। তার এভাবে বলাতে রমেশ আর কোনো উত্তর দেয় না। ততক্ষণে শারদা সেখানে আসে। হ্যাঁ গো, যদি বাড়ির মালিক এখানে এসে পড়ে তাহলে কি উত্তর দেব? ব্যাপারটা তুমি জানো না, শুধু আমরা নামেই শহরে থাকি, দুজনে কাজ করি, কিন্তু 25,000-এর বেশি মাইনে পাই না। তাও কত ভেবে চিনতে তারপর ফ্রিজ আর ওয়াশিং মেশিন আমরা ইনস্টলমেন্টে নিয়েছি। যখন থেকে গ্রামের চাষের জমির জন্য ভুগতান করতে হচ্ছে তখন থেকে সমস্যা শুরু হয়েছে। এখন এমন পরিস্থিতি যে ভাড়া দিতেও কত কষ্ট হচ্ছে। সত্যি বাবা, 1-2 মাসে যদি ব্যাপার হয় তাতে লোক রাজিও হয়ে যায়। 6 মাসের বেশি হলে কে শুনবে বল? তিনি যখন বাড়িতে আসেন তোমরা দুজনেই বাড়িতে থাকো না, আর আমাদের দুজনের মহিলার ওপরে চিৎকার চেঁচামেচি করাটা ভালো দেখায় না, তাই তিনি চুপচাপ চলে যান। শুধু এইটুকু বলে যান যে বাড়ির ভাড়া দিয়ে দিলে আর আমি এখানে আসবো না। আমরা তোমাদের কথাটা বুঝলাম বৌমা,
কিন্তু তোমরাও আমাদের সমস্যার কথাটা বোঝো। তাই আমি আর ছেলে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত দুধের ভ্যান নিয়ে গিয়ে দুধ দিতে যাব। সেখান থেকে যা টাকা পাবো সেটা নিয়ে এসে আমরা ভাড়ার জন্য দিয়ে দেবো। তাদের কথা শুনে সারদা আর অনামিকা একদম চুপ হয়ে যায়। তখনও সূর্য ওঠেনি। ভোরবেলায় সুদর্শনবাবু ভাড়া নেওয়ার জন্য শাশুড়ি বৌমা সারদা আর অনামিকার বাড়িতে এসে হাজির হয়। সেই দরুন বাবা ছেলে প্রসাদ আর রমেশ বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। এদিকে সুদর্শন বারবার কলিং বেল বাজায়, আর ওদিকে সারদা, প্রসাদ, রমেশ আর অনামিকা ভয়ের চোটে একে অপরকে দেখতে লাগে। কিন্তু কলিং বেল বেজেই যায়। তোমরা এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। সারদা, যদি বাড়ি মালিক হয় তাহলে আওয়াজ করো, আমরা গিয়ে লুকিয়ে যাব। আমরা কোথায় লুকুবো বাবা? এই বাড়ির তো একটাই প্রবেশদ্বার। তারপর সেখানে যদি বাড়ি মালিক হয় তাহলে তো সেটাও আমাদের জন্য বন্ধ। বাড়ি মালিক হবেন না, তোমরা একটু ধৈর্য রাখো তো। ভয় কেন পাচ্ছ বাবা? 2 দিন আগে যে কথা বলেছিলে সে কথাটা তুমিও বলে দিও, উনি নিশ্চয়ই বুঝবেন। ঠিক আছে সারদা, দরজা খোলো, আমি কথা বলছি। প্রসাদের কথা মতো সারদা গিয়ে দরজা খোলে। দেখে দরজার বাইরে বাড়ি মালিক সুদর্শন দাঁড়িয়ে আছে। আরে বাবু, আজকে আপনি এত সকাল সকাল এলেন যে? সারদার কথা শুনে ঠাট্টার ছলে সুদর্শনবাবু বলেন, তোমরা শাশুড়ি বৌমা আশীর্বাদ দেওয়া চমৎকারী দেবী, তাই অন্য কেউ এসে আশীর্বাদটা নিয়ে যাক। ভাবলাম আমি তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়াই। বাবু, আমাদের মধ্যবিত্ত পরিবারের অবস্থা তো জানেন, আমাদেরকে একটু সময় দেন। কথা দিচ্ছি পুরো টাকাটা একসাথে দিয়ে দেব। তোমাদের এই মিষ্টি মিষ্টি কথায় আমি আর গলার মানুষ নই। ততক্ষণে পেছন থেকে প্রসাদ, রমেশ, অনামিকা 3জনেই সেখানে এসে সুদর্শন বাবুকে নমস্কার জানায়। ও বাবা, বেটে প্রসাদ আর রোগা রমেশ, তোমরা বেঁচে আছো? অনেকদিন ধরে তোমাদেরকে দেখিনি, তো ভাবলাম পটল তুললে নাকি। চলো খেয়ে দে, তোমরা বেঁচে আছো। বাবু, আপনি কোনো কথাটাই ভুল বলেননি। আমরা ভয়ের চোটে লুকিয়ে গেছিলাম। যাচ্ছি এখন দুধ ডেলিভারি করতে, আর রাত্রেবেলায় ওভারটাইমও করছি। আপনার টাকা আমরা ধীরে ধীরে শোধ করে দেবো বাবু। হ্যাঁ বাবু, একটু বোঝার চেষ্টা করুন। রাগের মাথায় সুদর্শন নিজের 2টো হাত জোড় করে বলে, আরে না বাবু, এত বড় অভিনেতা আর অভিনেত্রী আমি জীবনে কোথাও দেখিনি। আমার ভাড়াটারা কিছুই চাই না, শুধু এই বাড়িটা খালি করে দাও। তোমরা সবাই মিলে এই কাজটা করে আমাকে একটু সাহায্য করে দাও। আমি অন্যের কাছে টাকা নিয়ে নিয়েছি, আর এই কথাটাই বলার জন্য আমি তোমাদের কাছে সকাল সকাল এসেছি। কথা বলে সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। তোমরা দুজনে কাজে যাও, আমি আর বৌমা অন্য ঘর দেখতে যাচ্ছি। তারপর প্রসাদ আর রমেশ কাজের জন্য বেরিয়ে পড়ে। শাশুড়ি বৌমা দুজনেই কম টাকায় যদি কোনো ভাড়া বাড়ি পাওয়া যায় সেই বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। বাড়ি খোঁজার জন্য তারা প্রত্যেকটি মহল্লাতে ঘোরে, কিন্তু সব বাড়িরই খুব বেশি ভাড়া। ক্লান্ত হয়ে শাশুড়ি বৌমা একটি গাছের তলায় এসে বসে পড়ে। ঠিক কলোনির শেষ প্রান্তেই একটি কাটা গাছ দেখতে পায়। তা দেখে অনামিকার মাথায় একটা বুদ্ধি আসে। মা, এভাবে ভাড়া বাড়ি খোঁজার থেকে ভালো নয় যে আমরা একটা গাছকেই নিজের বাড়ি বানিয়ে নিই? গাছের মধ্যে বাড়ি? সেটা কি করে বৌমা? কি করে সেটা আমি আপনাকে বলছি, আসুন। এভাবে বলার পরে অনামিকা সারদাকে একটি গাছের দিকে দেখায়। গাছটিকে দেখা মাত্রই সারদা বৌমা কি বলছে সেটা বুঝে যায়। বৌমা, কি বলতে চাইছো সে কথা আমি বুঝতে পারছি। দেরি না করে চলো এটাকে বাড়ি বানিয়ে নি। তুমি বাড়িতে গিয়ে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে এসো। এভাবে বলাতে অনামিকা আনন্দিত হয়ে বাড়ি চলে যায়। তারপর যখন অন্ধকার নামে, প্রসাদ আর রমেশ ভাড়া বাড়ির কথা ভাবতে ভাবতে তারা বাড়ি ফেরে। দরজায় তালা ঝুলছে, বৌমা সামনে দাঁড়িয়ে আছে দেখে তারা একটু ঘাবড়ে যায়। বৌমা, তোমার শাশুড়ি মা কোথায়? চিন্তা করবেন না বাবা, উনি আমাদের নতুন বাড়ির কাছে আছেন। আপনারা বাড়িটা চেনেন না তো, তাই আমি এসেছি আপনাদেরকে নিয়ে যেতে। নতুন বাড়ি? সেটা কোথায় বৌমা? চলুন বাবা, শাশুড়ি বৌমার নতুন বাড়ি আপনারা দেখতে পাবেন। শাশুড়ি বৌমা একটি বিশাল বড় গাছকে একটি বাড়িতে পরিণত করে দিয়েছিল। তা দেখে বাবা আর ছেলে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকার খুব প্রশংসা করে এবং তারা বলে, সারদা, তুমি আর বৌমা মিলে একটি গাছকে আমাদের জন্য ঘর বানিয়েছ। তোমাদেরকে কি আর বলে আমরা ধন্যবাদ জানাবো জানি না।
হ্যাঁ মা, তোমরা এই গাছ কেটে বাড়ি বানিয়েছো, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এবার আমাদের থাকার জন্য না বাড়ি ভাড়া, না কারেন্টের বিল কোথাও দিতে হবে। যা আমরা রোজগার করে আনছি সেই থেকে একটু একটু করে আমরা সঞ্চয় করব, আর তা দিয়ে আমরা নিজেদের একদিন বাড়ি বানাবো। আমরা তো ভাড়ার বাড়ি খোঁজার জন্য গলি গলি মহল্লা মহল্লা ঘুরছিলাম, কিন্তু হঠাৎ করে বৌমার এই গাছটিকে দেখে একটা বুদ্ধি খাটলো। তারপর বৌমা যখন নিজের পরিকল্পনা আমাকে বুঝিয়ে বলল, আমারও বেশ ভালো লাগলো। তারপর আমরা এই গাছটিকে নিজেদের বাড়িতে পরিণত করে নিলাম। হ্যাঁ গো, এখানে থাকলে আমাদের অনেক সুবিধা হবে, টাকাও সঞ্চয় হবে, আর গ্রীষ্মকালে আমরা গরমের হাত থেকে বেঁচেও যাব। বাড়ি ভাড়া, কারেন্টের বিল এগুলো তাদের সঞ্চয় হতে লাগে। তারা নিজেদের বাড়িটিকে প্রদীপের আলো দিয়ে উজ্জ্বলিত করে রাখে আর আনন্দে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।